এরকম তন্ময়ের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিচ্ছিল যে কোশ্চেনটা একটা এমন স্ট্রাকচার থাকে কি অ্যান্সার ওর বাইরে বেরোতে পারে না, ওইটা একটা সমস্যার বিষয়। ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার, সেমি স্ট্রাকচার্ড ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার। আচ্ছা, মানে ওপেন এন্ডেড হলে এই প্রসেসটা ভালো করে চলবে। সেমি স্ট্রাকচার তাহলে কি, স্ট্রাকচার একটা বানিয়ে নিয়ে এসেছিলাম, 10টা কোশ্চেন করব, যখন কথা বলতে বলতে দেখলাম সেই 10টা কোশ্চেন 30টায় চলে গেল, হয়ে গেল সেমি স্ট্রাকচার। আমি অপশন ওপেন রেখে দিয়েছিলাম, হ্যাঁ বা নাই বাঁধিনি, বা আমি অপশন দিয়ে বাঁধিনি, তাহলে ওপেন এন্ডেড। তাহলে সেমি স্ট্রাকচার্ড ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার দিয়ে আমরা সেই জিনিসগুলোই পাচ্ছি যা আমি ইন্টারভিউ থেকে পাচ্ছি। সময় লাগছে, সময় অবশ্যই লাগছে, কিন্তু বিষয়টা অনেকটা বেশি আমার বলে না যে স্পন্টেনিয়াস হচ্ছে। ইন্টারভিউতেও তো কোথাও না কোথাও আমি হাতে করে নিয়ে যাচ্ছিলাম। ভুল বললাম, কোশ্চেনিয়ারে তো আমি কোশ্চেন ঢোকাতে পারছি না, সরি আমার ভুল হয়েছে। কোশ্চেনিয়ার তো আমি তার হাতে দিয়ে দিচ্ছি, ঠিক বলেছো, কোশ্চেনিয়ার তো আমি তার হাতে দিয়ে দিচ্ছি, সেখানে তো আমি আর কোশ্চেন ঢোকাতে পারছি না। একটা জিনিস করতে পারি, ওপেন এন্ডেড রাখতে পারি, ওপেন এন্ডেড রেখে তাহলে আমার হাতে যখন কোশ্চেন থাকছে ইন্টারভিউতে, তখন সেটাকে আমি সেমি স্ট্রাকচার্ড ওপেন এন্ডেড রাখছি, তাহলে ইন্টারভিউ ভালো হবে। আর আমি যখন কোশ্চেন নিয়ে আর হাতে দিয়ে দিচ্ছি, তখন সেটাকে আমি ওপেন এন্ডেড রাখছি, তাহলে ভালো আসছে। তন্ময়, বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এত অব্দি মোটামুটি আমরা বুঝলাম যে কোশ্চেনিয়ার আর ইন্টারভিউ এর গল্পটা। এইবার আসি আসল গল্পে। তন্ময়, প্রশ্নটা আবার করো, যেই প্রশ্নটা করেছিলে যে একটা জায়গায় গেছি, এক একজন একই প্রশ্নের এক এক রকম উত্তর দিচ্ছে। হ্যাঁ, তাহলে ইভালুয়েশনটা কার বেসিসে আর কি হবে? এই উত্তরটা দেবে সায়ন। প্রশ্নটা বুঝতে পেরেছো? মানে বলছি যে মানে ওই একটা মানে কোন একটা জায়গা থেকে যখন আর কি ইথনোগ্রাফি যখন হবে ধরো, তো সেখানে আর কি বিভিন্ন লোককে যে আর কি জিজ্ঞাসা করা হবে কোশ্চেন, আমি তো ওখানে ধরে নিলাম আমি আগে থেকে আর কি কাকে কাকে কি কাকে কাকে কোশ্চেনের মানে ইন্টারভিউ নেওয়া হবে সেই জিনিসটা আগে থেকে আমি ঠিক করে যাইনি। তো তার ফলে আমি ওখানে গিয়ে হঠাৎ করে যখন আমি ইন্টারভিউটা কেউ যখন নেবে, তখন আর কি বিভিন্ন লোকের আমি আগে থেকে জানবো না কার কিরকম ক্রেডেনশিয়ালিটি, কার কিরকম মানে শিক্ষাগত যোগ্যতা। ফলে সেই হিসেবে আমার উত্তরটা আমি যেটা পাবো সেটা বিভিন্ন ক্ষেত্রে একই কোশ্চেনের আলাদা আলাদা আকাশ পাতাল ফারাক সম্পন্ন উত্তর পাবো। সেক্ষেত্রে আর কি ইভালুয়েশনটা কিভাবে হবে, ওখান থেকে যে আমি জিসটা যে বের করবো, সেই জিসটা আমি কিভাবে আর কি মানে ইভালুয়েশনটা কিভাবে হবে সেই এইরকম পরিস্থিতি। এটা আমি যতদূর বুঝলাম, যদি আমি কোশ্চেনের মেথডে যাই তাহলে আমি কোশ্চেনটাকে খুব একটা বেশি সূক্ষ্ম রাখতে পারবো না, মানে একটা গ্রস লেভেলের কোশ্চেন কি আপনারা এই ব্যাপারটাতে হ্যাপি কি হ্যাপি না, বা এই ব্যাপারে আপনাদের মাসিক কত টাকা ইনকাম হচ্ছে, তো টোটাল 100 এর যে অ্যান্সারটা হবে তার মধ্যে মেজরিটিটা ধরে নিয়ে আমাকে ডিসাইড করতে হবে। কিন্তু কোশ্চেনগুলো একটু ভোঁতা লেভেলের হতে হবে, মানে খুব বেশি সূক্ষ্ম কোশ্চেন করলে তখনই এই ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাবে, যেটা ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে। ওই যে আমি বলেছিলাম যে এই প্রশ্নটার উত্তর দেবো আমরা অবজারভেশন দিয়ে, এই কারণেই বলেছিলাম একটা যখন আমরা ফিল্ডে যাই তখন আমাদের 5টা ইন্দ্রিয় তো অ্যাক্টিভ থাকবেই থাকবে, সাথে ষষ্ঠ ইন্দ্রিয়টাও অ্যাক্টিভ করে যেতে হবে। আমাদের যে 6th সেন্স সেটাকেও অ্যাক্টিভ করে তারপর ফিল্ডে যেতে হয়। যা যা চোখের সামনে দেখছি তা যে সত্যি তা না, যা যা আমি কানে শুনবো তা যে সত্যি তা না, আমাকে যদি কেউ ভালো মন্দ খেতে দেয় আমি তা খেলাম আর বললাম যে লোকটার মন খুব ভালো, আসলে তা না। মানুষের চামড়াগুলো দেখছি ভীষণ খসখসে, তার মানে তারা অপুষ্টিতে ভুগছে, আসলেও তা না। আমি যা বুঝবো শেষ অবধি সেটাই অবজারভেশন এবং সেটাই সত্যি। কিন্তু শর্ত হচ্ছে আমার বোঝাটা যেন ক্লাস 2 এর বাচ্চার মতো না হয়, আমার বোঝার লেভেলটা যেন অনেক হাই থাকে। খুব ছোট একটা এক্সাম্পল দিই, অনেক ছোট বয়স থেকেই তো মোটামুটি ধরো সার্ভে করি, 2012 শেষের দিক ডিসেম্বর, মানে কলেজে ঢুকেছি, কলেজে ঢোকার একদম শেষের দিকে, মানে ওই বছরের শেষের দিকে একটা সার্ভেতে গেছি।
কোথায় গেছিলাম, অনেক দূরেই গেছিলাম, সেটা হচ্ছে সেই নামখানার ওদিকে, ঠিক আছে, নামখানার ওদিকে। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাদের ওখানে একটা প্রশ্ন ছিল যে সরকারি আবাসন আপনারা পেয়েছেন, মানে সরকার থেকে কোনো বাড়ি ঘর কিছু পেয়েছেন? তো আমি প্রশ্নটা করেছি তো করেছি, এক ভদ্রলোককে করেছি, সে আমাকে বললো হ্যাঁ হ্যাঁ, সরকার থেকে আমরা এখানে অনেক ঘর পেয়েছি, ওই যে দেখুন ঘরগুলো, ইন্দিরা আবাস যোজনার ঘর। তো আমি তাকিয়ে দেখলাম মাটির খুব সুন্দর সুন্দর ঘর। বললাম আচ্ছা, এটা ইন্দিরা আবাস যোজনার ঘর, এখানে ইন্দিরা আবাস যোজনা এরকম ঘর দেয়, বা ভালো, তো ভালো কথা। আমি তাই নোট করলাম, আমি চলেও আসছিলাম। কি মনে হলো দেখি এক জায়গায় একটু চাষ হচ্ছে, কি কিছু একটা চাষ হচ্ছিল, 2-3 জন লোক, একদম পড়ন্ত বিকেলে, 5টা অলরেডি বাজে। তখন আমি গিয়ে ওখানে দাঁড়িয়ে আছি, তো বলছে যে কি করতে এসেছেন, কেন এসেছেন, আমি সব বলছি, আমাকে জিজ্ঞাসা করছে, আমি বলছি, আমি বলছি যে আপনাদের এখানে আপনি ঘর পেয়েছেন? বলছে কিসের ঘর? বলছি ইন্দিরা আবাস যোজনার ঘর। বলছে ইন্দিরা আবাস যোজনা? কোনো ঘরই পাইনি, আমাদের গ্রামের লোকই কেউ কোনোদিনও কোনো ঘর পাইনি। বলছি ওই যে ওই বাড়িগুলো যে ইন্দিরা আবাস যোজনা পাওয়া। তো লোকটা না আমার মুখের দিকে তাকালো, তাকে বললো, কে বলেছে আপনাকে ওগুলো ইন্দিরা আবাস যোজনার ঘর? ইন্দিরা আবাস যোজনায় মাটির ঘর দেয়? ইন্দিরা আবাস যোজনায় পাকা ঘর দেয়, ইটের ঘর দেয়, ছাদটা যার সিমেন্টের ঢালাই থাকে। আমি যেহেতু জানি না, তাই আমাকে দিব্যি ওই আগের ভদ্রলোক বোকা বানিয়ে বলে দিল যে ওই মাটির ঘরগুলো সব ইন্দিরা আবাস যোজনা থেকে দেওয়া। এবং পরবর্তী ক্ষেত্রে আমি জানতে পারলাম যে তিনি কোনো একটি রাজনৈতিক দলের লোক, ইন্সপেকশনে গেছি বলে আমাকে বোকা বানানোর জন্য এই কাজটা করেছেন। তিনি আমাকে তার বাড়িতেও নিয়ে গেছিলেন, তিনি আমাকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো মন্দ খেতেও দিয়েছিলেন, কিন্তু বোকা বানিয়ে দিয়েছিলেন। আমার তাহলে কিসের কিসের অভাব ছিল? এক তো জ্ঞান, 2 অবজারভেশন পাওয়ার। যদি এই দুটো থাকতো আমার, তাহলে জ্ঞানের অভাব কি, যে না ইন্দিরা আবাস যোজনায় মাটির ঘর দেয় না ইটের ঘর দেয়, আমি জানতাম না, এটা জ্ঞানের অভাব। অবজারভেশনের অভাব হচ্ছে সেই মানুষটা আমার সামনে বসে বসে দিব্যি মিথ্যার পর মিথ্যা বলে গেল, আমি তাকে ধরতেও পারলাম না, এটা অবজারভেশনের অভাব। এবার তুমি যদি প্রশ্ন করো যে দাদা এই অবজারভেশনটা তাহলে কিভাবে আনা যায়, এইটা দীর্ঘ প্র্যাকটিস, দীর্ঘ ঠকার প্র্যাকটিস। তুমি যদি বহু বছর ধরে ঠকতে থাকো, এমন যদি অনেক মানুষ বন্ধু হয় যারা ভীষণ মিথ্যা কথা বলতে পারে, যারা ভীষণ চতুর, যারা চোখ বন্ধ করে তোমাকে ঠকিয়ে দেবে, এরকম মানুষের সংস্পর্শে আসলেই তোমার অবজারভেশন পাওয়ার বাড়বে। আর যদি এরকম মানুষের সংস্পর্শে না আসো, কে তোমাকে বোকা বানিয়ে দিয়ে চলে যাচ্ছে তুমি ধরতেও পারবে না। আমাদের কথাতেই আছে চোখে মুখে মিথ্যা কথা বলা। মানেটা কি? চোখে মিথ্যা মানে মুখে মিথ্যা কথা সবাই বলতে পারে, চোখ দিয়ে আমরা বলতে পারি না। আর যে মানুষটা মুখ প্লাস চোখ দুটো দিয়েই মিথ্যা কথা বলে, তার থেকে বড় ধুরন্ধর আর কেউ নেই। তাহলে কারোর যদি নির্দিষ্ট অবজারভেশন পাওয়ার থাকে, সে কিন্তু ধরে নেবে চোখ দেখে তুই মিথ্যা কথা বলছিস। ঠিক যেইভাবে পুলিশরা, সিআইডিরা, সিবিআই এর লোকেরা ধরে, তারা কি প্রত্যেককেই কি 3rd ডিগ্রি চার্জ করে নাকি? না, তারা শুধুমাত্র কি কি দেখে? ফেসিয়াল এক্সপ্রেশন, আইবল মুভমেন্ট, ভোকাল টোন, বডি জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ, এটিসি। এইটা আমার পরে হচ্ছে অবজারভেশনের মধ্যে। যখনই আমরা কোনো স্টাডিতে যাই বা রিসার্চে যাই, আমাদের সবার আগে বলা হয় কত ছবি তুলছো বা কত গল্প করছো সেটা ইম্পর্টেন্ট না, তুমি কি কি অবজার্ভ করলে সেটা ইম্পর্টেন্ট। কত কিছু যে অবজার্ভ করেছি তার কোনো হিসাব নেই, মুখে এক কাজে আর এক। বাড়িতে বলছে কারেন্ট নেই, এদিকে দিব্যি মিটারটা চলছে। যখনই ধরলাম ব্যাপারটা, যে আপনি যে বললেন কারেন্ট নেই, ওই যে ঘরের ভিতর কোনায় আমি দেখতে পাচ্ছি মিটারের আলোটা জ্বলছে, কি ব্যাপার? ওই ঘরে কিন্তু কোনায় দেখা যাচ্ছিল না, কোনো মতে নিচু হয়ে দেখেছি, একটু মনে হলো দেখি। বলছে আমরা দাদা আসলে হুক দিয়ে চালাই, কারেন্ট তো নেই, আমরা তো হুকে চালাই, তাই কি বলবো যে কারেন্ট আছে? পয়েন্ট। এইরকমই আরো অনেক কিছু, যেখানে অবজার্ভ যদি না করতাম, ধরতেই পারতাম না যে ভদ্রলোক বলতে কি চাইছে, সত্যি বলছে না মিথ্যা বলছে, না আসলে উনি মিথ্যাটা আড়াল করার চেষ্টা করছে। কিসের মধ্যে পড়ছে দেখো এটা?
এটা পড়ছে ফিল্ড মেথডের আন্ডারে অবজারভেশন, তার আন্ডারে পড়ছে দেখো পার্টিসিপেন্ট অ্যান্ড নন পার্টিসিপেন্ট অবজারভেশন। অবজারভেশন নিয়ে আমরা আলোচনা করলাম। এইবার আসি হোয়াট ইজ পার্টিসিপেন্ট অবজারভেশন, হোয়াট ইজ নন পার্টিসিপেন্ট অবজারভেশন, কি জিনিস আসি। এই পার্টিসিপেন্ট অবজারভেশনের গল্প শুরু হয়েছিল বহু বছর আগে, মানে বহু বছর আগে মানে ওই 19th সেঞ্চুরি ধরে রাখো। মানুষের জানার ইচ্ছা, জানার খিদা থেকেই এই অবজারভেশন এবং তার আন্ডারে এই পার্টিসিপেন্ট অবজারভেশনের উদ্ভাবনা। জানার ইচ্ছা, আমি জানবো। কি জানতে চায় সায়নদা? জানতে চায় যারা নেশা করে বা যারা হচ্ছে ড্রাগ অ্যাডিক্ট, তারা কেন ড্রাগ অ্যাডিক্ট, সায়নদা এটা জানতে চায়। সায়নদা কি করবে? সায়নদা হচ্ছে কোনো নেশাখোর যারা নেশা করে তাদের কাছে যাবে, গিয়ে বলবে এই ভাই তুই কেন নেশা করিস রে? না, প্রথমে আমরা বন্ধু হই, এই বন্ধু বন্ধু, এবার বল ভাই তুই কেন নেশা করিস? বলবে? কেউ বলবে না। বা যারা ক্রিমিনাল কেন ক্রাইম করে, সায়নদার জানতে ইচ্ছা করছে। সায়নদা বললো ভাই তুই আমি বন্ধু, বলতো তুই কেন ক্রাইম করিস? সে নানা গল্প দেবে, আরে আমি খুব গরিব, আমি আসলে খুনটা করতে চাইনি, আমাকে অত্যাচার করছিল, আমি খুন করে দিচ্ছি, কি করব। যারা ড্রাগ অ্যাডিক্ট তারা বলবে যে ছোটবেলা থেকে অনেক মারধর খেয়েছি, সহ্য করেছি, আর ভাল লাগছিল না, তাই আমি ড্রাগ নেশা করি। প্রত্যেকটাই ভুল এবং মিথ্যা, কারণ স্বাভাবিকভাবে দেখা যায় মানুষ প্রথমবার একদম প্রথম প্রশ্নেই কখনোই সঠিক উত্তর দেয় না। সে যে নিজে কতটা লাচার, সে সিস্টেমের দ্বারা কতটা ভেঙে পড়েছে, সিস্টেমই সবকিছুর জন্য দায়ী, সাধারণত এই প্রশ্ন মানে প্রশ্নগুলোর উত্তর এরকমই দিতে চায়। তাই সায়নদাকে সেটা বোঝাতে চায়। হ্যাঁ হ্যাঁ, যে সে যে এক্সপ্লয়েট হয়েছে এই সিস্টেমের কারণে, সে এরকম করেছে, এইগুলো বোঝাতে চায়। তাহলে আমি ধরে নিতে পারি যে সায়নদা প্রশ্নগুলোর যে উত্তর পাচ্ছে একটাও সঠিক না, সব মিথ্যা। আসল রিজনই জানতে পারছে না সায়নদা। কি করবে তাহলে? সায়নদা এদিকে খিদা পেয়েছে, ভীষণ খিদা, যে কেন করছে কেন করছে কেন করছে। আমরা একটা তাহলে হিন্দি সিনেমার প্লট বানাই। হিন্দি সিনেমার প্লট কি? আমি একটা অপরাধী গ্যাংয়ের বিষয়ে জানতে চাই। আমি নিজে ছোটখাটো একটা অপরাধ করে, এই চুরি বা ডাকাতি যারা কিছু করে, সেটা আসল বা নকল করে তাদের সাথে ভিড়ে গেলাম। আমি তাদের মধ্যে থেকেই তাদের সমস্ত খোঁজ খবর পেয়ে গেলাম যে তারা কেন এই অবস্থায় এসেছে, কারণ তারাও আসামি আমিও আসামি, তারাও অপরাধী আমিও অপরাধী। তাই সে আর আমি এখন বন্ধু। আমি পুলিশ অফিসার, আমি বদমাস সেজে বদমাসদের গ্যাংয়ে ঢুকে গেছি, এবার বদমাসদের সব খবর নিচ্ছি। খবর নিয়ে কে কেন সেটা বুঝে তাদের মধ্যে কিছু জনকে ভালো করলাম, বা ভালো করারই দরকার নেই, আমি জাস্ট অবজার্ভ করলাম, খবরাখবর পুলিশকে পাঠিয়ে দিলাম, চলে এলাম। এরকম আমরা বলিউডের সিনেমা অনেক দেখেছি। শুধু যদি ওই প্লটটা বাদ দিই যে আমি পুলিশকে খবর দিলাম, ওইটা বাদ দিলেই পুরোটাই পার্টিসিপেন্ট অবজারভেশন। কারণ আমরা জানি আমরা নিজেদের মতো লোক যারা, তাদেরকেই একমাত্র আমাদের সাথে আমরা কিছু শেয়ার করব। আজ সায়নদা অন হলো, আমি সায়নদার সাথে কিছু ফুলের গল্প করলাম। আজ তন্ময় অন হলো, আমি তন্ময়ের সাথে হয়তো কিছু কবিতার গল্প করলাম। তাহলে আমরা তখনই সেই তার সাথে সেই গল্পগুলো করি যখন জানি যে সে সেটা করে আমি সেটা করি। নইলে কিন্তু তন্ময় যদি হঠাৎ করে জিজ্ঞাসা করতো আচ্ছা তুমি কবিতা লেখো, আমি ভাবলাম যে ও বাবা হঠাৎ করে এবার আমাকে এইসব প্রশ্ন করছে কেন, না না আমি ওইসব কিছু লিখি না। কিন্তু যখন আমি জানবো যে তন্ময় লেখে, হ্যাঁ ভাই আমি লিখি, এই আমার লেখাগুলো একটু পড়ে দেখ, ভালো লেগেছে, সুন্দর হয়েছে, আর কিন্তু আমি কাউকে দেখাবো না। বা সায়নদা যখন বুঝেছে যে আমি যেহেতু গার্ডেনিং করি, তাদেরই দেখাবো যারা যারা আসলে এইসব গার্ডেনিং ভালোবাসে, ফুল দেখতে ভালোবাসে, তাদের আমি ইনবক্সে একটু বেশি বেশি করে ছবিগুলো পাঠাবো। সায়নদা কি সবাইকে ব্রডকাস্ট ওয়েতে ছবি পাঠাবে? না, যারা ভালোবাসে তাদেরকে পাঠাবে। তাহলে আমাদের নির্দিষ্ট গ্রুপের যারা হয় তাদেরকেই কিন্তু আমরা এই জিনিসগুলো সাধারণত পাঠাই বা এই ইনফরমেশন গুলো দিই, কি ভালো লাগে, কেন ভালো লাগে না, এটিসি। তো এইটাও ওই পার্টিসিপেন্ট অবজারভেশনের ক্ষেত্রে এইটাই বিষয়, যে কারোর সাথে যদি মিশতে হয় তাহলে আগে তার মতো হতে হবে বা ইন্টারপ্রিট করতে হবে যে আমি তোমার মতোই। এরকম অনেক ধরনের স্টাডি হয়েছে। একটা নির্দিষ্ট অপরাধ গোষ্ঠী, তাকে স্টাডি করার জন্য সামথিং হোয়াইট বলে একজন ব্যক্তি ছিলেন,
তিনি সেই অপরাধ গোষ্ঠীর মধ্যে ঢুকে গেছিলেন। একমাত্র যে বস সে জানতো যে এ রিসার্চার, বাদ বাকি কেউ জানতো না। এখানেও নানা রকম ক্রিটিসিজম আসছে ক্রিটিসিজমের জায়গায় কোন একটা। দাদা, হ্যাঁ বলো। আমি একটা, আমার এখন মনে আসছে না, কিন্তু আমি একটা ঘটনা শুনেছিলাম যে অপরাধ কেন করে এরকম একটা সংক্রান্ত কিছু একটা গবেষণাতে একজন ওরকম সোশিওলজিস্ট নাকি এরকম মনোবিদ কে কোনো একজন ছিলেন, বাইরের মানে বিদেশি কোনো ভদ্র মানে অধ্যাপক। তো তিনি তার আর কি ওই মানে তার আর কি কলেজের মানে তার ডিপার্টমেন্টের আর কি কয়েকজন স্টুডেন্টকে বলেছিলেন যে তোমাদেরকে একটা টাস্ক দেওয়া হবে, যে টাস্কটা হচ্ছে তোমাদের অ্যাক্টিং করতে হবে। তাদের মধ্যে কয়েকজনকে আর কি মানে ভাগ করে দিয়েছিলেন যে তোমরা আর কি তোমাদের কিসের অ্যাক্টিং করতে হবে সেটা এখন বলছি না, কিন্তু তোমাদের জেলের মধ্যে কিছু জনকে আসামির অভিনয় করতে হবে, কিছু জনকে দারোগার অভিনয় করতে হবে, এবং এরকম করে, এবং সেটা যে কোনো দিন তোমাদের সেই অ্যাসাইনমেন্টটা দিতে পারে। তো হঠাৎ করে একদিন ওরকম অ্যানাউন্স করলেন অ্যাসাইনমেন্টটা, এবং সেরকম ভাবে আর কি কিছুজন ছাত্রকে আর কি দারোগা মানে তারা ওই যেরকম আর কি আসামিদের মানে ঠিকঠাক আছে কিনা সেই সব দেখছে, আর কয়েকজনকে আসামির মতন আসামির করা হলো। এবং সেই ঘটনাটা তারপরে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তাদের মানসিকতা মানে তারা ওরকম অ্যাক্টিং করতে করতে অ্যাকচুয়ালি তারা সত্যিকারের বাস্তবে যারা আর কি দারোগা তারা ওরকমই আর কি উগ্র হয়ে ওদেরকে মারপিট করছে, ওরা কথা, আর আসামিরাও কথা টথা শুনছে না, এবং ওরাও আর কি ওরকম ভাবে মারছে। ফলে দেখা যাচ্ছে যে এবং একটা সময় পরে মানে কিছু কিছু আসামি তারা আবার সুইসাইড করারও চেষ্টা করছে। তো এরকম একটা জায়গা থেকে তারপরে এক্সপেরিমেন্টটা উনি বন্ধ করে দিয়েছিলেন, এবং ওনার জেল টেল এসব হয়েছিল। এই এই মানে কোশ্চেনটা কি মানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, এটা কি এই সাইকোলজির কোনো ডিপার্টমেন্ট মানে অংশ নাকি এই সোশিয়োলজির অংশ? আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে মানে এই জিনিসটা থেকে তাহলে তো এই ব্যাপারটা মানে এটাও বলা যায় যে যে আর কি যেরকম পরিবেশে থাকে সেই রকম ভাবেই আর কি থাকতে থাকতে সে সেরকম হয়ে যায়। কর্ম আজকাল খুব ভালো ভালো প্রশ্ন করছে। প্রথম প্রশ্নটা খুবই ভালো ছিল যে এটা কিসের অংশ। একটা মানুষ, একটা হিউম্যান বিং এর মধ্যে অনেকগুলো সত্তা থাকে। অর্থনৈতিক সত্তা, রাজনৈতিক সত্তা, মনস্তাত্ত্বিক সত্তা, সামাজিক সত্তা, ঐতিহাসিক সত্তা। একটা মানুষকে বোঝার জন্য সেই সমস্ত সত্তাগুলোকে দিয়েই আমায় বুঝতে হয়। আলাদা আলাদা যখনই করতে যাব আমি বোকামো করছি। তাই কোনটা সাইকোলজি, কোনটা সোশিওলজি, কোনটা হিস্ট্রি, কোনটা ইকোনমি যদি আমরা বোঝার চেষ্টা করি আমরা বোকা। কারণ একটা মানুষকে তার সমস্ত সত্তা দিয়েই যদি বোঝানোর চেষ্টা না করি তাহলে তো আমরা সেই মানুষটাকে বুঝতে পারবো না। মানুষটাকে তাহলে আমরা একটা অ্যাঙ্গেল দিয়ে জাস্ট দেখছি, আমরা শুধু তার সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল দেখছি, কিন্তু এই সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলটা তার কেন এসেছে, তার জন্য সমাজ, অর্থনীতি, সোসাইটাল স্ট্রাকচার, রাজনীতি, কালচার অনেক কিছু দায়ী। তো সমাজ বিজ্ঞানে আমরা কোনোদিনও এই প্রশ্ন করব না বা এইভাবে ভাববো না যে এটা আসলে কিসের অঙ্গ। আমরা জানবো যে পুরোটা একটা হোল ইউনিট, সবটাই সবটার সাথে অ্যাটাচড, জয়েন্ট। তাই আমরা যখন কোনো মানুষকে স্টাডি করব অ্যাজ আ হোল স্টাডি করার চেষ্টা করি। আলাদা যদি করতে চাই তাহলে কিন্তু বোকামো হবে। আর এই যে বিষয়টা, এটা একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট ছিল, ঠিক, কিন্তু তার সাথে এটাও বলতে পারি এটা কিন্তু পার্টিসিপেন্ট অবজারভেশন ছিল না, এটাকে বলা হয় হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চ মানে যে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল ওদের ওপরে। তার জেলটা হয়েছে সেই কারণে যে এক্সপেরিমেন্ট করতে গিয়ে তিনি তাদেরকেই আসলে ওরকম বানিয়ে দিয়েছিলেন যে যে যেই অবস্থায় থাকে তাকে যদি আমরা সেই অবস্থায় রাখি, মানে কাউকে যদি আমরা সেই রকম রোল প্লে করতে বলি, কেউ ছোটবেলায় জন্মেছে এই ক্রিমিনাল ঘরে, তো সে আলটিমেটলি ক্রিমিনাল হয়, এটাতে তো সেটাই প্রুভ হলো। দ্বিতীয় প্রশ্নটা ভুলে গেলাম, আরেকবার বলবে? একটা ফার্স্টটা উত্তর দিতে পারলাম, দ্বিতীয়টা? দ্বিতীয়টা দাদা ওটাই বলছিলাম যে মানে এই জিনিসটা দেখে তো ব্যাপারটা এরকম হলো যে যে যেখানে যে পরিবেশে থাকে সেই পরিবেশটা আর কি তার উপরে আর কি মানে তাকে সেরকম বানাতে আর কি বাধ্য করে। তো সেই জায়গাতে তোমার এই তো পয়েন্টটা, সেটাই হ্যাঁ বলো। এটাই আর কি মানে ওইটাকে একটুখানি মানে ব্যাখ্যা করতে আর কি একটু বলছি তোমার আর এই কি। পয়েন্টটা থেকেই আমি পার্টিসিপেন্ট অবজারভেশনের ক্রিটিসিজম করবো। তোমার যে শেষ প্রশ্নটা ছিল সেখান থেকে আমি পার্টিসিপেন্ট অবজারভেশনের ক্রিটিসিজমে ঢুকবো। ওকে, মনে রাখো এটুকু খালি। পার্টিসিপেন্ট অবজারভেশন তাহলে দুই ভাবে হয়, একটা পার্টিসিপেন্ট অবজারভেশন আর নন পার্টিসিপেন্ট অবজারভেশন। একদিকে হচ্ছে যে আমি জাস্ট বাইরে থেকে স্টাডি করে চলে আসছি, নন পার্টিসিপেন্ট, আমি পার্টিসিপেন্ট নই, আমি ওখানে আসছি, এই হ্যালো আমি তোমাদের স্টাডি করতে এসেছি, পার্টিসিপেন্ট করলাম না। আমরা মেনলি আজকে আলোচনা করছি পার্টিসিপেন্ট অবজারভেশন, এই কারণে এটাই ইম্পর্টেন্ট বা এটাই বেশ ভালো।
নন পার্টিসিপেন্ট তো বোঝাই যাচ্ছে যে কিরকম, যে বাইরে থেকে আসছে, স্টাডি করছে, চলে যাচ্ছে। পার্টিসিপেন্ট মানে হচ্ছে তার মানে কেউ জানবে না যে আমি বাইরে থেকে রিসার্চ করতে এসেছি, বা জানলেও একজন জানবে। এরকম ধরনের অনেক রিসার্চ বা স্টাডি হয়েছে। একটা বললাম যে একজন ক্রিমিনাল গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে গেছিলেন। আরেকটা বলবো পাগলা গারদে চলে গেছিলেন, নিজে নিজে পাগলদের সাথে থাকতেন, পাগলদের বিহেভিয়ার এবং পাগলদের প্রতি অন্যান্য ডাক্তারদের বিহেভিয়ার স্টাডি করার জন্য তিনি পাগলা গারদে থাকতেন। আরেকটা বলবো গিয়ে আড্ডাখানার দ্বাররক্ষী হিসাবে নিজে নিযুক্ত হয়েছিলেন গেদের স্টাডি করার জন্য। কারণ তারা নিজেদের মধ্যে কিভাবে মেলামেশা করে সেটা তো একটা অন্য মানুষের সামনে সেভাবে মেলামেশা আমরা করবো না। ধরো সায়ন্দা বন্ধুদের সাথে যেভাবে মেলামেশা করে, তার যদি অন্য কোনো যদি থার্ড পার্সন থাকে যে কিনা বন্ধু না, চেনা নয়, তাহলে নিশ্চয়ই সেখানে একভাবে সায়ন্দা মেলামেশা করবে না। তো এই যে আমাদের মেলামেশার যে পার্থক্যটা তৈরি হয়, সেটা যাতে না হয়, যাতে গেরা নিজেদের মধ্যে কিভাবে কথাবার্তা বলে, কি কি কথাবার্তা বলে, তাদের যেই আড্ডাখানা, তার বাইরে দ্বাররক্ষী হিসাবে নিজে নিযুক্ত হয়ে গেছিলেন এক ভদ্রলোক। এমনকি তিনি সেইখানে যারা যারা আসতো গাড়িতে করে, তাদের গাড়ির নাম্বার নোট করে রেখেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সেখানে গিয়ে তিনি মানে তাদের বাড়িতে অ্যাপ্রোচ করে কথা বলেছেন, যে যাকে যাকে তার মনে হয়েছে যে হ্যাঁ এ একটু ইন্টারেস্টিং, এর সাথে আরো বেশি কথা বলা যায়, সেখানে তিনি তার বাড়িতেও চলে গেছিলেন। তাহলে পার্টিসিপেন্ট অবজারভেশনের এতগুলো ধরন হয়। এবার কতগুলো প্রশ্ন। যদি কেউ জেনে থাকে যে আমি রিসার্চ করতে এসেছি, যেমন ওই দলের যে বস সে জানতো, তার বিহেভিয়ার কিন্তু অবশ্যই বায়াসড হবে। গ্রুপের বাকিদের বিহেভিয়ার বায়াসড হবে না, কিন্তু যে বস তার বিহেভিয়ার বায়াসড হবে। আমি যদি মেন্টাল অ্যাসাইলামে ঢুকি, ডাক্তারদের বলে নিশ্চয়ই ঢুকেছি, তো যদি কোনো একটা ডাক্তারকেও বলে ঢুকি, তার বিহেভিয়ার বায়াসড হবে। তাহলে পার্টিসিপেন্ট অবজারভেশনে যদি কেউ জেনে থাকে যে আমি রিসার্চার, তাহলে রিসার্চ বায়াসড হওয়ার একটা চান্স থাকে, ঠিক? আবার দীর্ঘদিন ধরে আমি স্টাডি করছি ড্রাগ অ্যাডিক্টদের ওপরে এবং ক্রিমিনালদের ওপরে। 1.5 বছর 2 বছর হয়ে গেছে আমি তাদের সাথে থাকছি, ড্রাগ নিচ্ছি অল্প অল্প ডোজে, অপরাধও করছি, চুরি টুরি করছি, ছিনতাই করি, স্টাডি করছি। দেখা যায় যে দীর্ঘদিন তাদের সাথে থাকতে থাকতে তাদের প্রতি একটা বায়াসনেস চলে আসে। মনে হয় কি না, তারা যা করছে ঠিকই করছে, কি করবে এরা, এদের এরকম বানিয়ে দিয়েছে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তন্ময় যে প্রশ্নটা করলো যে পরিবেশ মানুষকে সাধারণত সেরকম বানিয়ে দেয়, একটা সাইকোলজি আছে, সেই সাইকোলজিটাকে বলে হচ্ছে যে অপরাধমূলক মানসিকতা। যে কোনো ক্রাইম করার আগে নিজেকে আগে যুক্তি দিতে হয় যে আমি এই ক্রাইমটা কেন করছি। ঠিক যেরকম সুইসাইড করার আগে নিজেকে যুক্তি দিতে হয়, আমি এই কারণে সুইসাইড করছি। ক্রাইম করার আগে নিজেকে যুক্তি দিতে হয়। যে চোর, সে হঠাৎ করে চুরি করতে পারে না, সে নিজেকে যুক্তি দেয় যে আমি চাকরি বাকরি পাইনি, কাজ পাইনি, এটাই সবচেয়ে সোজা উপায় যাতে আমার কিছু টাকার ব্যবস্থা হতে পারে, সেই কারণে আমি চুরি করছি। যে টাকার ক্রিমিনাল মোটিভেশন, ক্রাইম মোটিভেশন। তো কোথাও না কোথাও ওই পরিবেশ থেকে আমরা মোটিভেশন পাই। যে বা যারা দারোগা হিসাবে প্লে করছিল, সেই পরিবেশ থেকে মোটিভেট করছে দারোগা হিসাবে বিহেভ করতে। যে বা যারা অপরাধী হিসাবে প্লে করছিল, সেই পরিবেশ তাকে মোটিভেট করছে অপরাধী হিসাবে প্লে করতে। এই মোটিভেশনটা আমরা সেই পরিবেশ থেকে পাই। এমনকি যে রিসার্চার, পার্টিসিপেন্ট রিসার্চার যে রিসার্চ করছে, সেও অনেক সময় মোটিভেটেড হয়ে যায় যে হ্যাঁ যা করছে এটা ঠিকই করছে, কোনো খুঁত পায় না, কোনো ভুল পায় না, বরং তাদের ফরে লেখে। এটা দেখা যায় যে দীর্ঘদিন তাদের সাথে থাকতে থাকতে তাদের মতোই চিন্তা ভাবনা চলে আসে। তাহলে এটা হচ্ছে পার্টিসিপেন্ট রিসার্চের একটা সমালোচনা, যে কোনোভাবে ভুললে চলবে না যে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে, তুমি কারোর প্রতি বায়াসড হতে পারো না, তোমার ভ্যালু থাকবে নিউট্রাল, তুমি কোনোভাবেই একপেশে ভাবতে পারো না, তুমি এখানে স্টাডি করতে এসেছো, তাদের হয়ে বা তাদের মতো করে ভাবতে না। পার্টিসিপেন্ট অবজারভেশনে এই শর্তগুলো বা পূর্ব শর্তগুলো ভীষণ জরুরি।
তাহলে এবার প্রশ্ন করি, যারা নন পার্টিসিপেন্ট অবজারভেশন যারা করে, যে বাইরে থেকে গেল, স্টাডি করলো, চলে এলো, তাহলে কি তাদের ডেটা ঠিক হয়? না। আমি গেলাম, দেখলাম, ও আমি দারুণ অবজার্ভ করতে পারি, আমি গেলাম, এই আপনার বাড়িতে জলের কানেকশন আছে, বাথরুম আছে, লাইট আছে, কারেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে, এই ধরনের নানা রকম প্রশ্ন করলাম, আমি ভাবলাম আমার দারুণ অবজারভেশন পাওয়ার, আমি সমস্ত নোট করে চলে এলাম, আমি নিজের মন মতো কিছু একটা লিখে দিলাম। উত্তরটা কিন্তু সঠিক হয় না। তার কারণ হচ্ছে, সায়নদা এখন বসে আছে তো, আমি যদি সায়নদার পেছনে একটা সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিই আর সায়নদার পাশে একটা মেয়েকে বসিয়ে দিই, সায়নদার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, বাধ্য। মানুষ ইনফ্লুয়েন্সড হয়। আমার বাড়িতে যদি লোক আসে, আমি একটু দেখানোর চেষ্টা করব আমি আসলে খুব ভালো, আমার মন বিশাল উদার, অথবা উল্টোটা, আরে আসুন আসুন, বসুন বসুন, খান, জল খান, অথবা হ্যাঁ কি হয়েছে, না কেন, না ঠিক আছে দরকার নেই। আমরা ইনফ্লুয়েন্সড হই। ঠিক যেরকম আমার ঘরে যদি একটা ক্যামেরা বসিয়ে দেওয়া হয়, আমার মুভমেন্ট গুলো না খুব রেস্ট্রিক্টেড হয়ে যাবে, সঠিকভাবে মুভ করার আগে ভাববো, কিছু বলার আগে ভাববো, কোনো দিকে তাকানোর আগে ভাববো। বা অটোয় করে ধরো তন্ময় ফিরছে, বা আমার একটা বন্ধু ছিল, কোনো জায়গায়, যে কোনো জায়গায় যদি কোনো মেয়েকে দেখে, ওর বিহেভিয়ারই চেঞ্জ হয়ে যেত। ইন্টেলেকচুয়াল কথা বলবে, আর চোখে দেখবে, হা 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 করে হাসবে, জাস্ট টু সিক অ্যাটেনশন। তাহলে আমি যখন সেখানে নন পার্টিসিপেন্ট হিসেবে গেছি, তার তো বিহেভিয়ারই চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমি যে অবজার্ভ করছি সেটা তো ভুল। ওই যে বন্ধুটা হা হা করে হাসছে, তাকে যদি কেউ অবজার্ভ করে, সে অন্য, মানে যে অবজার্ভ করছে সেভাবে, বা ছেলেটা খুব মন খোলা, ছেলেটা আসলে মন খোলা না, সামনে কোনো নারী এলে তার মনটা খুলে যায়। আমি যদি সায়নদাকে দেখি যে সায়নদা রেস্ট্রিক্টেড বিহেভ করছে, আসলে সায়নদা রেস্ট্রিক্টেড নয়, পেছনে ক্যামেরা লাগানো, ওই কারণে সায়নদা হচ্ছে যে ভুল কিছু না বলে ফেলি, ভুল কিছু না করে ফেলি, সেই কারণে সায়নদা রেস্ট্রিক্টেড। তাহলে পুরোটাই আমার অবজারভেশনের ভুল একটা ডেটা তুলে নিয়ে আমি চলে আসি। অবজারভেশন আছে মানেই যে সেটা সবসময় সত্যি হবে তা নাও হতে পারে। এইখানে আমরা একটা উল্টো খেলা খেলি, যে আমি তার বাড়িতে গেছি, সে অ্যাওয়্যার, সে এখন উল্টো উল্টো রিয়াক্ট করবে, তাহলে সে যেমন রিয়াক্ট করবে তার উল্টোটাই আমি ধরে দেবো। সে যদি এটা বোঝানোর চেষ্টা করে যে সে খুব গরিব, তাহলে আমি বুঝবো সে খুব বড় লোক। সে যদি এটা দেখানোর চেষ্টা করে যে তার মন খুব ভালো, তাহলে এটা আমরা বুঝবো যে সে আসলে শয়তান। তখন আমরা উল্টো অবজারভেশনাল মেথড ব্যবহার করে থাকি, যদিও বইতে কিনা এর কোনো ব্যবহার নেই, কিন্তু যারা অবজারভেশন করে তারা সাধারণত এই ধরনের নানা রকম ট্রিক ব্যবহার করতে থাকে। বোঝা যাচ্ছে যেটা, যে হ্যাঁ বলো। এখানে জিনিস আর কি, মানে এই ক্লাসে একটা জিনিস খুব আর কি, জিনিস একটা ইন্টারেস্টিং জিনিস আমি খুঁজে পেলাম। এটা হচ্ছে গিয়ে সোশিয়োলজির সঙ্গে মানে সাইকোলজি বা এই যে মানে অবজারভেশন যে পার্টটা, এটার সঙ্গে একটা মানে কি বলবো, ওই সাইকোলজির একটা অনেকটা আর কি মানে অ্যাটাচমেন্ট রয়েছে দেখছি। আমি পরশুদিন রাত্রিবেলায় ইকোনমিক সোশিওলজি পড়লাম জীবনে প্রথমবার। ইকোনমিক সোশিওলজি কি? দ্য রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড ইকোনমি। আমাকে এখন পড়তে হচ্ছে নতুন করে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড ইকোনমি, রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড রিলিজিয়ান, রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্স, রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড আদার সায়েন্সেস। এখন যেটা বুঝতে পারছি, সোশিওলজি হচ্ছে খুবই ক্যারেক্টারলেস একটা সাবজেক্ট, যার সাথে সবার সম্পর্ক আছে। এরকম ক্যারেক্টারলেস মানুষের সাথে বা সাবজেক্টের সাথে যে বা যারা থাকে, তাদের জীবনে কষ্টের সীমা থাকে না। কারণ এত মানুষের সাথে সম্পর্ক করে রেখে দিয়েছে, কার সাথে কতটা ভালো রিলেশন, কতটা একে অপরের সাথে তারা ঘনিষ্ঠ, সেটা বুঝতে বুঝতেই জীবন কেটে যাবে। কি বললাম বোঝা গেল তন্ময়? হ্যাঁ হ্যাঁ, সবার সাথে সম্পর্কের, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স, সবার সাথে। এখন নতুন করে আমাদের বুঝতে হচ্ছে ইকোনমির সাথে সোশিওলজির যে কোনো সম্পর্ক আছে, জানতামই না। কবে তৈরি হয়েছে এই সম্পর্ক? 1985 সালে। জীবনেও করিনি ক্লাস, মানে নতুন করে শিখলাম পরশুদিনকে সারাদিন বসে বসে। এই সমস্যাটা কিন্তু হয় যে হ্যাঁ সোশিওলজির সাথে, এই কারণে বললাম যে আমরা অ্যাজ আ হোল বোঝার চেষ্টা করব, তবে
তবেই আমরা সঠিক বুঝবো, নইলে কিন্তু আমরা ভুল বুঝবো। তাহলে পার্টিসিপেন্ট অবজারভেশন হোক কি নন পার্টিসিপেন্ট অবজারভেশন হোক, প্রতি ক্ষেত্রেই ভুলের জায়গা থাকে। সেই ভুলগুলোকে আমরা কিভাবে একদম মিনিমাম করে আমরা যেটা দেখতে চাই সেটা তুলে আনবো, সেটাই হচ্ছে আমাদের আসল প্রশ্ন। দেখো এখানে ইম্পর্টেন্স অফ সোশ্যাল রিসার্চ সেটা বিষয়ে আমি শুরু করেছিলাম, সেটা নিয়ে অল্প একটু বুঝিয়েছি। যখন তোমরা পাবে তখন দেখবে যে মানে উত্তরটা যখন দেবো তখন দেখবে যে ইম্পর্টেন্স অফ সোশ্যাল রিসার্চ এরকম লম্বা লিস্ট আছে 7-8টার মতো প্রশ্ন। সার্ভে মেথডের আন্ডারে কোশ্চেনিয়ার পড়ালাম, ইন্টারভিউ পড়ালাম, কি কোশ্চেন আসে, কোশ্চেনিয়ারের সুবিধা, কোশ্চেনিয়ারের অসুবিধা, ইন্টারভিউয়ের সুবিধা, ইন্টারভিউয়ের অসুবিধা, ইন্টারভিউয়ের মধ্যে কয় ধরনের ইন্টারভিউ হয়, টেলিফোনিক ইন্টারভিউ, মুখোমুখি ইন্টারভিউ, মেলে ইন্টারভিউ, সোজা সোজা কিছু জিনিসপত্র। ফিল্ড মেথডের আন্ডারে পড়ছে অবজারভেশন, অবজারভেশনের বিষয়ে কিছু বললাম, পার্টিসিপেন্ট অবজারভেশন, নন পার্টিসিপেন্ট অবজারভেশন এটাও আলোচনা করলাম পুরোটা। লাস্ট এক্সপেরিমেন্টেশন ইন সোশিওলজি, এখান থেকে সেইভাবে কখনো কোনো প্রশ্ন আসেনি। দাদা বলছি নন পার্টিসিপেন্টটা কি বললে যে তোমার ওইটা আরেকবার একটু বলে দাও। নন পার্টিসিপেন্ট হচ্ছে আমরা পার্টিসিপেন্ট করছি না, কে কোথায় কি নেশা করছে, আমি কেন সেই নেশা দলের মধ্যে ঢুকতে যাব। পার্টিসিপেন্ট মানে হচ্ছে আমি অংশীদারিত্ব, আমি কেন অংশীদার হতে যাব, আমি জাস্ট ভয়ে ভয়ে যাব, এই তোমরা নেশা করো, কেন করো, কত টাকা দিয়ে নেশা করো, আচ্ছা ঠিক আছে কেন করো, বাড়িতে কে আছে নোট করলাম চলে এলাম। নন পার্টিসিপেন্ট অবজারভেশন, আমি পার্টিসিপেন্ট করলামই না, প্রশ্নটা হচ্ছে সঠিক ডেটা পেলাম তো, সেই ডেটা একদম পিওর তো, অবজারভেশন একদম কারেক্ট ছিল তো, এইগুলো হচ্ছে প্রশ্ন, এগুলো হচ্ছে তার ক্রিটিসিজম। এই কারণে আমরা নন পার্টিসিপেন্টের বিষয়ে কম আলোচনা করলাম, পার্টিসিপেন্টের বিষয়ে বেশি আলোচনা করলাম, যাতে পার্থক্যটা আমরা পুরোপুরি সঠিকভাবে বুঝতে পারি। মানে পার্টিসিপেন্টের ক্ষেত্রে অনেকটা আর কি বেশি চান্স থাকে যে বেশি আর কি মানে ফাইন উত্তর পাওয়ার, যেহেতু কিন্তু ওই একটা শর্ত, আমি যাতে নিজে বায়াস না হয়ে যাই, যে তাদের সাথে থাকতে থাকতে মনে হলো যে না ওরাই ভালো, ওরা ঠিকই করছে, কি করবে এই স্ট্রাকচারের আন্ডারে থাকতে থাকতে একটু না খুন করে দিচ্ছে, ডাকাতি করছে, সবাই তো চোর, সবাই তো এক্সপ্লয়েট করছে, এরাও না একটু করলো, কোনো অসুবিধা নেই, করুক, ভালো হয়েছে করুক, এইটাই একটা সমস্যা থাকে। আর তাছাড়া পার্টিসিপেন্ট অবজারভেশন সব দিক থেকেই বেস্ট। আর যে বা যদি কেউ জেনে থাকে যে আমি পার্টিসিপেন্ট অবজারভেশন করছি, ধরো হেড জানতো বা বস জানতো বা ডাক্তার জানতো, তাহলে সেক্ষেত্রে একমাত্র তার যে বিহেভিয়ার সেটা বায়াসড হয়ে যায়। কিন্তু যতটা সম্ভব না জানিয়ে যদি পার্টিসিপেন্ট অবজারভেশন করা যায় তাহলে সেটা বেশি ভালো। কিন্তু যদি আমি নাই জানাই তাহলে তো আমাকে এন্ট্রি দেবেই না, সেখানে পাগলা গারোদের ঢুকতে দেবে না, ওই ক্রিমিনাল লোকেদের মাঝে ঢুকতে দেবে না। যাই হোক বাবা, নেই মামা থেকে কানা মামা ভালো, একজন জানলো কিন্তু আমি কিছু তো ডেটা পেলাম, এই অনেক আমার কাছে। বলো কোনো প্রশ্ন? আরেকটা ক্লাস হবে মেথোডোলজি রবিবার দিনকে, এই এরকমই সময়টা বলে দেবো, 6টা 6:30 ধরে রাখো। সেদিন আমরা পুরো কোশ্চেন মানে কোশ্চেন ওরিয়েন্টেডই আলোচনা করলাম, সেদিনকে আরো কোশ্চেন ওরিয়েন্টেড আলোচনা করব এবং যা যা নোটস বাকি থাকবে সবটা ক্লিয়ার করে দেবো। তাহলে আমরা ধরতে পারি ওদিকে আমাদের কাস্ট, রিলিজিয়ান, কার্ল মার্কস এবং মেথোডোলজি কমপ্লিট হলো। এখান থেকে দাদা কিরকম কোশ্চেন আছে বলছিলে? একদম ডিরেক্ট, একদম ডিরেক্ট, যে কোশ্চেনিয়ারের গুরুত্ব আলোচনা করো, বা হচ্ছে সার্ভে মেথডের আন্ডারে পার্টিসিপেন্ট অবজারভেশনের সুবিধাগুলি কি আলোচনা করো, ডিরেক্ট কিছু প্রশ্ন দিয়ে দেবো। রিলিজিয়ানের কোশ্চেন দেবো ধরে, আর এই রিসার্চ মেথোডোলজি কোশ্চেন ধরে দিয়ে দেবো আজকেই, নোটসও দেবো কোশ্চেনও দেবো, তাহলে তোমাদের কি পড়তে বুঝতে সুবিধা হবে। একদম ডিরেক্ট কোশ্চেন আসে, সোজা কোশ্চেন, জাস্ট বুঝে মুখস্থ করে লিখে দিয়ে আসা, আর কোনো গল্পেরই কোনো প্রয়োজন থাকে না। হ্যাঁ যদি ইচ্ছা হলো যে এই ভদ্রলোক কি বলেছে, ও ভদ্রলোক কি বলেছে, কয়েকটা ডেফিনেশন ঢোকাবে নিজে থেকে, বা কয়েকটা উদাহরণ নিজে থেকে দেবে, যে টাটকা টাটকা কিছু উদাহরণ দিতে চাই, সেটা তাহলে তোমাদের ব্যাপার। কিন্তু একদম প্লেন পাতি কিছু উত্তর হয়, একদম আলাদা নতুন কিছু বিষয় কিছু থাকে না। এটা কার্ল মার্কসের মতো কঠিনও না, এটা ভীষণই সোজা, যে স্ট্রেট কিছু কোশ্চেন, স্ট্রেট কিছু উত্তর। যদি এবার নতুন কিছু এক্সাম্পল ঢোকাতে চাও একটা দুটো, যে জাস্ট ফর বিউটিফিকেশন, তোমাদের ইচ্ছা। বলো কোনো প্রশ্ন? পুরো সোশিওলজি বা পুরো সোশ্যাল সায়েন্স কিন্তু দাঁড়িয়ে আছে রিসার্চ মেথোডোলজির উপরে। আমি বলেছিলাম কোনো এক ক্লাসে যে কোনো দেশে মানুষ হ্যাপি কি হ্যাপি না, কোনো দেশে
পভার্টি আছে কি নেই, কোন দেশে মানুষ কতটা ইলিটারেট এবং লিটারেট, পুরোটাই ডিপেন্ড করে এই রিসার্চের ওপর। আমি অ্যাজ আ রিসার্চার যদি চাই, এমন ভাবে আমার স্টাডিটা প্ল্যান করব যে স্টাডিতে উঠে আসবে সবাই শিক্ষিত। আমি যদি রিসার্চার এমন চাই যে আমি যদি দেখাতে চাই আমার দেশে কোনো রকম কোনো পভার্টি নেই, এমন স্টাডি বার করে উঠে আসবে, রিসার্চ উঠে আসবে যেখানে দেখাবো যে সবাই বড় লোক, কেউ গরিব নেই। এমন ভাবে টুলস গুলোকে সাজাবো, সেই টুলসে আমি আসলে যা পাবলিককে দেখাতে চাই পাবলিক তাই দেখতে পারবে। যে দেশে যে সরকার আসে তারা নিজেদের ইচ্ছা মতো একটা ইয়ারস্টিক তৈরি করে, পপুলেশন মানে রিসার্চ যারা করে তাদের মারফত, যাতে এমন ডেটা না আসে রাজা যে উলঙ্গ সেটা সবার সামনে চলে আসে। এমন ডেটা আনার চেষ্টা করে যাতে দেখে মনে হয় যে ও সব ঠিকঠাক আছে বা আমরা ভালো দিকে এগোচ্ছি। নেগেটিভ গ্রোথকে কিভাবে পজিটিভ গ্রোথে দেখিয়ে দেবে, পজিটিভ গ্রোথকে কিভাবে নেগেটিভ গ্রোথে দেখিয়ে দেবে, সবটা রিসার্চারের উপর ডিপেন্ড করছে, রিসার্চারের টুলগুলোর উপর ডিপেন্ড করছে। সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই, ওই টুলগুলো আমাদের জানতে হবে না, কিন্তু এটুকু জেনে রাখো যে রিসার্চ খুব মারাত্মক জিনিস। তার উপর ডিপেন্ড করে দেশ চলছে, পলিসি চলছে, প্রোগ্রাম চলছে। আমরা তাই ধরতেও পারি না বা জানতেও পারি না বা বুঝতেও পারি না এক্স্যাক্টলি আমাদের দেশ কি অবস্থায় রয়েছে, কারণ আমাদেরকে যা দেখানো হচ্ছে আমরা সেটা দেখছি। সে কোন কোন টুলস গুলো ব্যবহার করেছিল আমরা জানি না। ফর এক্সাম্পল, খুব ছোট্ট এক্সাম্পল, বললো 3 মাসের ইএমআই মাফ বলেছে, আমরা খুব আনন্দ পেয়েছি। পরবর্তী ক্ষেত্রে দেখছি 3 মাসের ইএমআই মাফ হবে মানে আরো 16 মাসের ইএমআই বা 7 মাসের ইএমআই বেশি দিতে হবে। ওটা তো আমরা জানতেই পারিনি। তো রিসার্চ গুলো না এইভাবেই হয়, যে জিনিসগুলো ভোটের জন্য আমাদের চোখের সামনে আনতে চাই শুধু সেটুকু জানতে পারি, বাদ বাকি হাইড করে রাখা হয়, আমরা জানতে বা বুঝতে পারি না। এটা হচ্ছে পুরো রিসার্চ মেথোডোলজি, খুব গুরুত্বপূর্ণ জিনিস। মোটামুটি যা কোশ্চেন আসে আর যা উত্তর হবে আমি গ্রুপে সেন্ড করে দিচ্ছি রাতের মধ্যে, আর রিলিজিয়ান থেকেও নোটস দিয়ে দিচ্ছি। চেষ্টা করো একটু রোববারের মধ্যে শেষ করে রাখা। সায়নদা কিছু বলবেন? না না, রোববার অব্দি চেষ্টা করো একবার চোখ বুলিয়ে রাখার। আমি তো কোনো সময় মুখস্থ করতে বলি না, একবার জাস্ট চোখ বুলিয়ে রেখে দাও, বা চোখ বুলিয়ে আমাকে প্রশ্ন করো যদি কোনো প্রশ্ন থাকে। চোখ বুলিয়ে রাখা মানেটা কি, যে কোনো প্রশ্ন পরের জন্য জমিয়ে রাখে না, পড়েছো, বুঝেছো, প্রশ্ন এসেছে, জিজ্ঞাসা করে নিয়েছো, উত্তর দিয়ে দিয়েছি, এবার নিজের ইচ্ছা মতো মুখস্থ করবে, কোনো অসুবিধা নেই। এটা একটু পারলে করে রাখো। তন্ময়, বুঝলে? বুঝেছি। ঠিক আছে, আমাদের তাহলে আবার রোববার দিন দেখা হচ্ছে, সেই সময় আমি বলে দিচ্ছি কোন সময় দেখা হচ্ছে। একটু চোখ বুলিয়ে রাখার চেষ্টা করো, আর নোটস গুলো আমি সেন্ড করে দিচ্ছি রাতের মধ্যে, কেমন? দাদা বলছি এখন কিন্তু আমি ওই যেটা কোশ্চেন আনসার করা ওটা আমি এখন বন্ধ রেখেছি, বুঝলে? আমি এখন এখন আমি শুধু এখন একটু এখন শুধু বোঝো বোঝো, এখন কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি একটু 2-3 মাস একটুখানি সাবজেক্টের মধ্যে একটুখানি মানে ঢুকে যাই, তারপরে আর কি আমার মনে হয় সেটা আরো সুবিধা হবে তখন। এখন শুধু বুঝে নাও, অনেক সময় পাবে। আমি এটাই তোমাকে বলছিলাম যে এখন